আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের এই সমাজে অনেক দিন ধরে, বিশেষ করে পুরো ৮০-র দশক থেকে আজ অবধি জনাব ফরহাদ মাজাহার আলোচিত ব্যক্তিত্ব। তার কথা এবং বার্তা যাদের পছন্দ হয় না তাদের নিকট তিনি বিতর্কিত এবং অনেকের বিরাগভাজন। আমি তাকে যতটুকু দেখেছি দূর থেকে, সামনাসামনি একবার দুবার আমাদের দেখা হয়েছে, কিন্তু কথা হয়নি। অনেকগুলো সভা সমিতি, সেমিনারে আমরা পাশাপাশি বসেছি। তিনি এমনি গুরুগম্ভীর মানুষ। কারোর সঙ্গে উপযাচক হয়ে তিনি কখনো কথাবার্তা বলেন না। কেউ ডাকলে যান, না ডাকলে যান না। তারপর কেউ পরামর্শ জিজ্ঞাসা করলে বলেন। আর সাধারণত নিজের কর্ম নিয়ে তিনি ব্যস্ত থাকেন। আমি তাকে অন্তত ওইভাবেই দেখেছি। এই সমাজে অনেকের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে, সম্পর্ক রয়েছে। তার সম্পর্কের মধ্যে একটা বিশেষত্ব হলো যে তিনি কাউকে বন্ধু মনে করলে তিনি সেটি হৃদয় থেকে করেন এবং বন্ধুত্বের মর্যাদা দান করেন, এবং ব্যক্তিগত জীবনে তার বন্ধুর জন্য তিনি যে কোনো কর্ম করতে রাজি। তার সাহস, তার শক্তি এবং তার এই বন্ধুত্ব বজায় রাখার যে কাহিনী, এটি আমি মাহমুদুর রহমান সাহেবের কাছে শুনেছিলাম। মানে প্রথম মানে আমার দেশের যে সম্পাদক মাহমুদুর রহমান। তো উনি এবং আমি জেলখানাতে ছিলাম, এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ জমানাতে যখন মাহমুদুর রহমান গ্রেপ্তার হলেন, তো সর্বশেষ তার যে গ্রেপ্তার একেবারে সর্বশেষ গ্রেপ্তারে, সেই সময়টাতে তিনি প্রথম ওই বারবার শুধু প্রথম আলো নাম আসে, এটা হলো আমার দেশ পত্রিকার যে অফিস, সেই অফিসে তিনি রাত্রি যাপন করতেন। তার একটা ধারণা ছিল যে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হবে এবং তাকে গুম করা হতে পারে, বা চলতি পথে তাকে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। তো যাই হোক, এখন শেষ সময়টিতে তিনি অফিসে ছিলেন এবং তিনি চাইছিলেন যে তাকে গ্রেপ্তার করা হোক অফিস থেকে। তো সর্বশেষ যখন তাকে গ্রেপ্তার করা হয়, ওটি ছিল তার জন্য একটি ভয়াবহতম অবস্থা, এবং ওই সময়টিতে তার পাশে কেউ তেমন ছিলেন না। কিন্তু ফরহাদ মাজাহার ছিলেন, এবং গ্রেপ্তারের সময় তিনি নাকি উপস্থিত ছিলেন এবং তাকে কুলাকুলি করে পুলিশের হাতে তুলে দিয়ে তারপর তিনি অফিস ত্যাগ করেছিলেন। তো এই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এই মানুষটির যে সাহস, তার যে আন্তরিকতা, তিনি কখনো ভুলবেন না। কাজেই ফরহাদ মাজাহার রাজনীতির প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি। থেকে যা আমি শুনেছি এবং তার লেখনী যেটা আমি পড়েছি এবং দূর থেকে তাকে যেভাবে দেখেছি সেভাবে দেখেছি। এবং তিনি প্রথা বিরুদ্ধ মানুষ, অনেকটা আহমদ ছফার মতো, তারপরে অনেকটা হুমায়ুন আজাদ সাহেবের মতো, আহমদ শরীফ সাহেবের মতো প্রথা বিরুদ্ধ মানুষ। সমাজে যা প্রচলিত সেগুলোর সঙ্গে তিনি গা ভাসাবেন, তারপরে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেবেন, ঘুষ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন, পদ পদবীর জন্য লালায়িত হবেন, এরকম না। তিনি তার কর্ম করে যান। আপন মনে কে কি মনে করলো বা না করলো, আমি যে কয়জন লোকের নাম বললাম আমি তাদের সবাইকে দেখেছি। বিশেষ করে আহমেদ শরীফের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো ফরহাদ মাজাহার ঠিক ওই রকমই, প্রথার বিরুদ্ধ কথা বলেন, প্রথার বিরুদ্ধে লেখালেখি করেন। আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি সবসময় স্রোতের বিপরীতে চলতে পছন্দ করেন। সবাই যেটি না করে তিনি সেটি হা করেন, আর সবাই যেটাকে ঘৃণা করেন তিনি সেটাকে কাছে টেনে এনে বোঝার চেষ্টা করেন যে সবাই কেন ঘৃণা করছে। এরপর তিনি যদি দেখেন যে তার মধ্যে ঘৃণার কোনো বিষয়বস্তু নেই, তাহলে তিনি সেটিকে আঁকড়ে ধরেন। এই বাংলায় যখন জামাতের নাম নেওয়ার লোক ছিল না, জামায়াত ইসলামীর নাম নেওয়ার মতো লোক ছিল না, এমনকি জামাতের লোকরাও জামাত ইসলামীর নাম নিতে ভয় পেতেন। হেফাজতের নাম নেওয়ার মতো লোক যখন ছিল না, এবং হেফাজতের নেতারা যখন কম্পমানে ভয়ে কম্পমান হয়ে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, ঠিক সেই সময়টিতে এই দুটো ইসলামী সংগঠনের পাশে ফরহাদ মাজাহার দাঁড়িয়েছিলেন। এবং ওই সময়টাতে জামাতের অনেক বড় বড় লোকজনকে বলতে শুনেছি যে ফরহাদ মাজাহার সে যে ধর্মই পালন করুন না কেন, যাই করুন না কেন, তাদের এই বিপদের সময় যেহেতু তাদের পাশে দাঁড়িয়েছেন, কাজেই তিনি মর্দে মুজাহিদ। তাকে ঠিক ইসলাম ধর্মাবলম্বী না মনে করলেও, মুরদাদ মনে করলেও, তাদেরকে তারা মনে করতেন যে বিপদের সময় তারা যে সাহায্য করছে, এটি অন্য কোনো মুসলমানও তাদেরকে সেটা করছে না। তিনি এখন যে কর্মগুলো করছেন, বিশ্বাসগুলো করছেন, এগুলো নতুন নয়। তিনি সরস্বতীর একটা মূর্তি তার পাশে সবসময় রাখেন। দীর্ঘদিন ধরে তিনি লুঙ্গি পরে ঘুরে বেড়ান। ইদানিং তিনি পাগড়ি পরা শুরু করেছেন। আগে তিনি পাগড়ি পরতেন না। তার দাঁত পড়ে গেছে। চোখে সম্ভবত গ্লুকোমার সমস্যা আছে। তিনি তা চোখে নিয়মিত
সেই গ্লুকোমার ওষুধ তাকে দিতে হয়। তো শারীরিকভাবে তিনি সুস্থ নন, কিন্তু তারপরেও তার কথাবার্তা শুনলে মনে হয় যে ওর মধ্যে একটা বিপ্লব আছে, একটা স্পিরিট আছে, আগুন আছে। তো এই মানুষটি তার যে আগুন এরশাদ জামানাতে বিলিয়েছেন, এবং এই সময় এরশাদের যত পেদানি ধাতানি খাওয়ার তিনি খেয়েছেন। এরপরে বিএনপি জামানাতে জেলে গিয়েছেন। যদিও পরবর্তীতে বিএনপির এবং খালেদা জিয়া থেকে শুরু করে সবাই মনে করেছেন যে তাদের বিপদে যেহেতু ফরহাদ মাজার আসছে, তিনি ত্রাণকর্তা। আবার এখন ফরহাদ মাজারকে বিএনপির লোকজন কিন্তু দুই চোখে দেখতে পারে না। আগামীতে আওয়ামী লীগের পক্ষে তিনি যদি হঠাৎ করে দাঁড়িয়ে যান এবং শেখ হাসিনার পক্ষে ৩২ নম্বর নিয়ে কথাবার্তা বলেন, এবং সেই কারণে যদি তার বাসার সামনে বুলডোজার চলে যায়, এতে আমি খুব আশ্চর্য হব না, কেননা তার চরিত্র ওইরকমই, মজলুমের পক্ষে তিনি সবসময় দাঁড়িয়ে যান। তো যা হোক, এখন তিনি ছাত্রদের পক্ষে কথা বলছেন, খুবই যাকে বলা হয় স্পষ্টভাবে তিনি যেটা বলছেন, এবং তিনি বলছেন যে ছাত্রদের রাজনীতি করা উচিত, এবং কিংস পার্টি বলে ছাত্রদেরকে যেভাবে হেয় করা হচ্ছে, তাদের কণ্ঠস্বর উঁচু করে বলা উচিত যে হ্যাঁ, আমরা কিংস পার্টি। অতীতে ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন, সেটা কিংস পার্টি ছিল। জিয়াউর রহমান যেটা করেছেন কিংস পার্টি ছিল। এরশাদ সাহেব যেটা করেছেন সেটাও কিংস পার্টি ছিল। তো এতগুলো সফল কিংস পার্টির নায়ক অধিনায়করা ঘুরে বেড়াবে, আমি কেন পারবো না? ফরহাদ মাজাহার এই কথাগুলো বলছেন। এরপর বলছেন যে ছাত্ররা এই যে মানুষের কথা শুনে ক্ষমতা থেকে পদত্যাগ করে তারপরে রাজনীতি করার যে ঘোষণা দিয়েছেন, এটাও তিনি বিরোধিতা করছেন। তার বক্তব্য হলো যে ক্ষমতায় থেকে অতীতে যদি সবাই রাজনীতি করতে পারে, তাহলে আমি কেন পারবো না, আপনি কেন পারবেন না? এবং তাদেরকে ক্ষমতায় থেকেই রাজনীতি করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। যাই হোক, এগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। তো আলাপ আলোচনা হওয়ার ফলে যেটা হচ্ছে যে অনেকে এই বিষয়টা মেনে নিতে পারছে না। ফলে ছাত্রদের রাজনীতির বিরুদ্ধে, কিংস পার্টির বিরুদ্ধে যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে, তারা ফরহাদ মাজাহারের বিরুদ্ধে অতীতের যে কোনো সময়ের চাইতে আরো বেশি মব তৈরি করার জন্য, এখন যেহেতু একটা মবের রাজত্ব চলছে, কাজেই ফরহাদ মাজাহারের বিরুদ্ধে একটা মব করার জন্য কিন্তু একেবারে যে যার অবস্থান থেকে মোছে তা দিচ্ছে। এখন এটি স্বাভাবিকভাবে হয়তো অনেকের একটু লাজ লজ্জা আছে, এজন্য এটাকে একটা ভিন্ন আঙ্গিকে নেওয়ার জন্য তারা ফরহাদ মাজাহারের কিছু কর্মকাণ্ড, যেটি আগেই ছিল, তিনি সুফিবাদে বিশ্বাস করতেন, তারপর এখনো করেন। তিনি লালনবাদকে পছন্দ করেন। লালনের ধর্ম, লালনের জীবন, লালনের আদর্শ, লালনের আধ্যাত্মিকতা তাকে ভীষণ রকমভাবে আকৃষ্ট করে। আবার তার সঙ্গে সঙ্গে মূর্তি পূজাকে তিনি মন্দ বলেন, বা তার পাশে এই যে একটা যাকে বলা হয় ভাস্কর্য, তার বসার পাশে সবসময় থাকে নারী মূর্তি। তো একটা নারী মূর্তি, এবং এটা যাকে বলা হয় সেক্সি, দেখতে খুব সুন্দরী, সুন্দর একটা মূর্তি, কামনা উদ্দীপক, এবং এই ধরনের মূর্তি ইসলামে একেবারে নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। তো তিনি সেই মূর্তিকে পাশে নিয়ে জিদ করেই তিনি মূলত কথাবার্তাগুলো বলেন। সাম্প্রতিক সময় যারা মাজার ভেঙেছে, সঙ্গতের কারণেই জামাত ইসলামীর যারা কর্মী এবং সমর্থক, তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং তিনি খুব কঠোর অবস্থান নিয়েছেন এবং নিজে বলতে গেলে রাস্তায় নেমে এদেরকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ফলে জামাত তাদের সেই বিপদের দিনের যে বন্ধু, সেই বন্ধুর যে সাম্প্রতিক কর্মকাণ্ড, এটিকে তারা হজম করতে পারছে না। ফলে সেই যে জামাত নয়, আমাদের দেশে যারা ধর্মান্ধ যারা লোকজন রয়েছে, তারা যখন কাউকে পুড়িয়ে মারতে চায়, কাউকে ধ্বংস করতে চায়, তখন তাকে অধার্মিক, নাস্তিক, মুরদাত, কাফের, এ সকল কথাবার্তা বলে তার বিরুদ্ধে একটা মব তৈরি করার চেষ্টা করা হয়। এবং এটি সে কেবলমাত্র বাংলাদেশে না, ইংল্যান্ডেও ছিল। লেডি অব দ্য ল্যাম্প নামে খ্যাত জোয়ান অফ আর্ক, তাকে ডাইনি বলে ইংল্যান্ডের লোকজন কিন্তু পুড়িয়ে ফেলেছিলেন। তো এরকম ইতিহাস সব জায়গাতে রয়েছে। কাজেই এখন ফরহাদ মাজাহারকে নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে, বিশেষ করে তিনি যেমন ছাত্রদের পক্ষে যে কথাগুলো বলছেন, কিংস পার্টির পক্ষে যে কথাগুলো বলছেন, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার ব্যাপারে যে কথাগুলো বলছেন, তারপরে নতুন সংবিধান নয়, একেবারে একটি ঘোষণাপত্র, জুলাই আগস্ট ঘোষণাপত্র তৈরি করার ব্যাপারে কথা বলছেন, বঙ্গভবন থেকে চুপ্পুকে সরানোর কথা বলছেন, তারপর আরো অনেক কথাবার্তা বলছেন। এবং এই সকল কথাবার্তা বলার ফলে কেবলমাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ ছাড়া পুরো বাংলাদেশ তার বিরুদ্ধে চলে গেছে। এবং
এই সুযোগটিকে কাজে লাগার জন্য আমাদের এই সমাজে এখন তৌহিদি জনতার ব্যানারে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, সে সকল তৌহিদি জনতা কিন্তু সুযোগ খুঁজছে, এবং তারা সুযোগ খুঁজছে যে এই লোকটিকে যে কোনোভাবে একটা গেঁড়াকলে আটকানো যায় কিনা। তো কাজেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো যে তার সঙ্গে আমার চিন্তার পার্থক্য থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু তার যে বিকল্প চিন্তা বা তার যে দার্শনিকতা, এটি আমাকে বিকল্পভাবে বাঁচতে শিখায়, বিকল্পভাবে চিন্তা করতে শিখায়। জীবন সম্পর্কে আমি যে স্বাভাবিক স্রোতধারার মধ্যে চলি, সেই স্রোতধারার বিপরীতে যে আর একটা স্রোত আছে, সে সম্পর্কে আমাকে ভাবতে শিখায়। তো এই ধরনের মানুষ সব সমাজের জন্যই প্রয়োজন। শুধু প্রয়োজন না, এই মানুষগুলো সমাজের জন্য রত্ন। এদের মূল্যায়ন সমসাময়িক কালে হয় না, বহু পরে হয়, বহু পরে হয়। তো এই সময়টাতে দ্বিতীয় কোনো ফরহাদ মাজেহার বাংলাদেশে নেই। এখন আমরা যদি তাকে শেষ করে দেই, আমরা যদি তাকে স্তব্ধ করে দেই, যেটি শেখ হাসিনাও চেষ্টা করেছে, বেগম জিয়াও চেষ্টা করেছেন, কিন্তু তখন তিনি লড়াই করার মতো তার শক্তি ছিল, সামর্থ্য ছিল। কিন্তু এখন আসলে তিনি বয়োবৃদ্ধ, তার সেই শক্তি নাই। তো কাজেই তাকে রক্ষা করতে হবে। এখন সেই রক্ষা অবশ্যই রাষ্ট্রকে করতে হবে, এবং আমি মনে করি ফরহাদ মাজেহারের নিরাপত্তা বৃদ্ধি করা উচিত। তার উপর গোয়েন্দা নজরদারি তার পক্ষে করা উচিত, যেন কোনো পক্ষ কোনো অবস্থাতেই তাকে নাজেহাল করতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।